আজকে ট্রেনে উঠে যে এতটা ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হব ভাবতেও পারিনি। সো হ্যালো এভরিওয়ান, আজকের একটা ছোট্ট মিনিমাল ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো এখন বাজে মোটামুটি রাত দুটো। তো 2:25-এ যেহেতু আমাদের ট্রেন, তো অনেক রাত্রেই ঘুম থেকে উঠে আমরা এই দেখো ভোরবেলা চলে এসেছি আজিমগঞ্জ স্টেশনে। তো আমাদের গন্তব্য স্থান হচ্ছে ব্যান্ডেল। তো যেহেতু এর পরে আর ট্রেন নেই বলতে সেই সকাল 5টায় হয়তো ট্রেন আছে, কিন্তু ওই ট্রেনটা ধরলে আমাদের যেহেতু পৌঁছতে অনেকটাই লেট হয়ে যাবে, তো সেই জন্য আমরা ঠিক করি সবাই মিলে যে 2:25-এ যে ট্রেনটা আছে সেটাই আমরা ধরবো। তো যথারীতি আমরা সেই 2:25, 2টোর দিকেই মোটামুটি পৌঁছে গেছিলাম স্টেশনে। আর এই দেখো শুয়ে আছে সবাই। আমি এদেরকে দেখে আমার মনে হচ্ছে যে আমরাও কেন রাতের বেলা এখানেই থাকলাম না কেন। এই যে রাত্রির বেলা ঘুম থেকে উঠে স্টেশনে আসাটা যে কি কষ্টকর। সত্যি এদেরকে দেখে মনে হচ্ছে যে আমরাও যদি রাতের বেলা এখানে এসে শুয়ে থাকতাম, তাহলে আর এতটা কষ্ট করে এইভাবে ঘুম থেকে উঠে আসতে হতো না। ট্রেনের টাইমে উঠে যেতাম, দিয়ে ট্রেনে উঠে পড়তাম। তো চারিদিকে মোটামুটি নিস্তব্ধ, দেখো স্টেশনটা মোটামুটি ফাঁকা। তা আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। তো ট্রেনে উঠে যে আমাদের এতটা খারাপ পরিস্থিতি হবে আমি ভাবতেও পারিনি। লোকাল ট্রেনেও মনে হয় গেলে এতটা হয়তো খারাপ পরিস্থিতির সম্মুখীন হতাম না, যেহেতু এটা ছিল একটা এক্সপ্রেস ট্রেন। তো আমরা আগে থেকে কোনো রিজার্ভেশন করেছিলাম না, তো একটা জেনারেল ডিব্বাতেই উঠেছিলাম। আর জেনারেল ডিব্বা মানে সেই দূরপাল্লার ট্রেন, মানে জেনারেল ডিব্বার অবস্থা কতটা খারাপ হতে পারে তোমরাই দেখে নাও। এই দেখো সবাই মেঝেতে কিভাবে শুয়ে আছে, এদিকে শুয়ে আছে ওদিকে শুয়ে আছে, কেউ একটু জায়গা ছাড়ছে না, বা বাচ্চা কোলে থাকলেও কেউ একটু জায়গা ছাড়ছে না। তো আমি আর কি করব, জায়গা না পেয়ে আমিও এদের মতনই নিচেই বসে পড়লাম বাচ্চা নিয়ে। তো এইভাবেই মোটামুটি নবদ্বীপ অব্দি গেছি। নবদ্বীপ স্টেশন আসলো তবেই আমরা একটু সিট পেয়েছিলাম। তো তারপরে বাকিটা রাস্তা আমরা মোটামুটি একটু ভালোভাবেই গেছি। ব্যান্ডেল স্টেশনে পৌঁছেছি মোটামুটি ভোর 5টা। ভোর বলা যাবে না, মোটামুটি সকালই হয়ে গেছিল, সকাল 5টা নাগাদ আমরা পৌঁছে গেছিলাম। তো এই যে 5টা বেজে আমরা ট্রেন থেকে নেমে গেছি। ব্যান্ডেল স্টেশন, এটা হচ্ছে ব্যান্ডেল স্টেশন। তো এই দেখো, আর ট্রেন থেকে নেমে আমরা অটোতে করে সোজা চলে গেছিলাম ব্যান্ডেল চার্চ। তো খারাপের মধ্যেও মনে হয় ভালো কিছু থাকে। তো যাই হোক, আমরা সেখানে পৌঁছে সত্যি মনটা ভালো হয়ে গেল। অনেকদিন পর এলাম যদিও, মোটামুটি 8 বছর আগে আমরা ব্যান্ডেল এসেছিলাম। আর এই 8 বছর পর আবার ব্যান্ডেল চার্চে এলাম। তো এখানে এসে তো পুরো জায়গাটা মনে হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। 8 বছর আগে যেভাবে দেখে গেছিলাম, তো এখন অনেকটাই চেঞ্জ। তো এখানে এসেই মনটা ভালো হয়ে গেল। যতটা খারাপ অভিজ্ঞতা নিয়ে এলাম, এখানে এসে সত্যিই মনটা ভালো হয়ে গেল। মানে খারাপ বলে না যে খারাপের মধ্যেও ভালো কিছু থাকে। তো এখানে চারিপাশটা যতটা পেরেছি আজ তোমাদের সামনে তুলে ধরা ভিডিও করেছি, দেখাবার চেষ্টা করলাম। তো এখানে চারিদিকে ছিল অনেক অনেক নানা রকমের ফুল, হয়তো সবটা আমি দেখাতে পারিনি, অনেক অনেক বড় এলাকা জুড়ে। তো আমরাও ঘোরার সময় সেরকম পাইনি, যেহেতু সকালবেলা পৌঁছেছি। তারপরে স্নান টান সেরে আমরা মামারিয়ার কাছে উপরে উঠেছিলাম মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে। এ দেখো মামারিয়া, এটাই হচ্ছে এখানকার মূল আকর্ষণ। মানে এখানেই সবাই আসে যার যেটা মানত, অনেকের মনোকামনা যাদের পূর্ণ হয়, বা হয়তো বা মনে মনে যাদের কোনো ইচ্ছা থাকে সেগুলো পূর্ণ করার জন্যই এখানে আসে। আর এই দেখো এখান থেকে একদম হুগলি সেতু, আমার মনে হয় ওটা হুগলি সেতু। তো এখান থেকে দেখা যাচ্ছে, এখান থেকে উপর থেকে লোকেশনটা সত্যিই খুব ভালো। আর এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, যারা নিজেদের মনোকামনা হয়তো পূর্ণ হচ্ছে বা পূরণ করার জন্যই আসে। এখানকার মা মারিয়া খুব জাগ্রত। আর এখানে আমার মনে হয় এসে যদি মন দিয়ে কোনো কিছু চাওয়া যায়, অবশ্যই সেটা তাদের পায়। অনেকেই পায়, অনেকের মনোকামনা পূর্ণও হয়, তাই না? আর আমার মনে হয় মন থেকে যদি আমরা কোনো জিনিস চাই, অবশ্যই সেটা পাবো। তবে সেটা মন থেকে চাইতে হবে, মন দিয়ে চাইতে হবে। কাউকে ফেরায় না, মামারা কাউকে ফেরায় না। আমি জানি এখানে অনেকেই হয়তো এসেছে, যারা এসেছে তারা তো জানেই, আর যারা আসেনি তারা একটু দেখে নাও। দেখো চার্চের ভেতরটা কত সুন্দর। আর সত্যি এখানকার চার্চের ভেতরটা একটা ঐতিহাসিক, মানে কি বলবো, ঐতিহাসিক ফিল করায়। মানে এটা হচ্ছে এই চার্চের একটা ইতিহাস আছে, যে ইতিহাসটা হয়তো এই ছোট্ট ব্লগের মাধ্যমে জানা, পুরোটা বলা সম্ভব নয়। তবে এই চার্চটা যত সম্ভব পর্তুগিজ যে নাবিকরা এসেছিল আমাদের দেশে হয়তো ওই করতে, ব্যবসা বাণিজ্য করতে, তখন সেই আমলে বানানো এটা। যেসব ইতিহাস এখানে লেখা আছে, হয়তো যদি কেউ কোনোদিন আসো তাহলে পড়ে নিতে পারবা।
কিন্তু আমি অতটা হয়তো গুছিয়ে হয়তো বলতে পারবো না এই ছোট্ট একটা ব্লগের মাধ্যমে। তো গির্জাঘরটা সত্যিই খুব সুন্দর। একটা ঐতিহাসিক ফিল দেয়। তো এই দেখো ভেতরটা যতটা পেরেছি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। যারা এসে যারা এসেছো তারা তো দেখেইছো, আর যারা আসোনি তারা একটু দেখে নিতে পারো। আর এটা হচ্ছে সেই জাহাজের মাস্তুল। এই মাস্তুল নিয়েও কিন্তু একটা ইতিহাস আছে, এখানে লেখা আছে। তো এই ভেতরে সেই যে নাবিকরা এসেছিল, যে এই নাবিকে সেই জাহাজের মাধ্যমে মামারিয়াটা পাওয়া গেছে, সেটার একটা ইতিহাস এখানে যে লেখা আছে। তো এর ভেতরে সেই মাস্তলটা কিন্তু এখনো সংরক্ষিত করে রাখা হয়েছে। এই দেখো কাঁচের ভেতরে রাখা হয়েছে, এখানে এখানে লিখিয়ে দিয়েছে যে এখানে কোনো টাচ করা যাবে না, যেহেতু এটা অনেক দিন আগেকার, তো মানে অনেক পুরোনো বছরের আগেকার, দেখো লেখা আছে এখানে। হ্যাঁ, তো আমরা যাই হোক এগুলো দেখলাম, দেখো দেখেই বোঝা যাচ্ছে কিন্তু অনেক দিনের এটা পুরোনো একটা মাস্তল, এই জাহাজের মাস্তল। এই জাহাজের মাস্তল আর জাহাজ নিয়েই কিন্তু এখানকার ইতিহাস। এখানেই মামারিয়ার উৎপত্তি, কিভাবে মামারিয়াটা স্থাপন হয়েছে, কিভাবে এলো, এখানে কিন্তু এটা একটা ইতিহাস বর্ণিত অবশ্যই রয়েছে। আর এই যে মাঠের যে দৃশ্যটা দেখো, বাইরে অনেকগুলো মূর্তি এখানে পুরো করা আছে। তো মাঠে যেহেতু সেই সময় এত রোদ গরম ছিল যে আমরা মানে অতটা ঘুরতে পারিনি, যেহেতু ছোট বাচ্চা নিয়ে, তো আর এত রোদ গরমের মধ্যে বাইরেটা অতটা আমরা ঘুরতে পারিনি। তবে এর আগেও আমি এসেছি, এর আগে ঘুরেছি, যার জন্য আমরা অতটা ঘুরলাম না এই মুহূর্তে। আর এই যে গাছের নিচে দেখো, এখানেও বেশ মূর্তিগুলো যেগুলো আছে সেগুলোও খুব সুন্দর। তো আর আমার তো নজর চলে গেল, এই দেখো কাঁঠাল গাছটার দিকে, দেখো কতগুলো কাঁঠাল ধরেছে, তাই না? আর আমরা এখানে একটু দাঁড়িয়ে যে ছবি টবি তুললাম, একটু ঘোরাঘুরি করার পরে আবার আমরা চলে গেলাম ভেতরে, যেহেতু বাইরে প্রচন্ড রোদ গরম ছিল। তো বাইরে বসে টসে একটু জিরিয়ে নিয়ে বাড়ির পথে রওনা হলাম। তো আজকের পুজোটা এই পর্যন্ত।